আমি জানি তুমি আমার বা আমাদের খারাপ চাও না। তুমি অনেক ভালো একটা মেয়ে ইভানা। ফাহিমের মুখে নিজের প্রশংসা শুনে খুশি হয় ইভানা। তার ঠোঁটের কোণেও হাসির রেখা ফুটে ওঠে, যা ফাহিমের চোখের আড়াল হয় না। ঘন ঘন মেঘ ডাকছে। আজ আবহাওয়া বৃষ্টি মুখর। ফাহিম ঘরেই বসে আছে। আজ তার ফারহানের সাথে দেখা করতে যাবার কথা ছিল, কিন্তু প্রতিকূল আবহাওয়ার জন্য তা সম্ভব হলো না। ইভানা রুমে এসে ফাহিমকে উদ্দেশ্য করে বলল, রাতে ডিনার প্রস্তুত, চলুন খেতে চলুন। ফাহিম কোনো কথা না বাড়িয়েই ইভানার সাথে খেতে চলে যায়। এখন তারা ইভানাদের বাড়িতেই অবস্থান করছে। ফাহিম একবার তার মাকে ফোন করলো। ফোন করে বলল, আম্মু, তুমি রাতে কি খাবার খেয়েছো তো? ঘুমানোর আগে ওষুধ খেয়ে নিবে। রহিম চাচাকে বলে দিয়েছি আজ উনি আমাদের বাড়িতেই থাকবে। তাছাড়া কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করো। তাছাড়া কাল সকালেই আমরা রওনা দেব। ফারজানা বেগম করুণ গলায় বললেন, আমার ফারহানের কি হইব? ও কি এই মিথ্যা অপবাদ থেকে মুক্তি পাইবে না? তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না আম্মু। সব সময় সত্যরই জয় হয়। ওই তানহা নামের মেয়েটা যদি মিথ্যা বলে থাকে তাহলে ওর পরাজয় ঘটবেই। তবে সত্য ঠিকই সামনে আসবে। তুমি আল্লাহর উপর ভরসা রাখো। সেই ভরসাতেই তো আছি। ফাহিম আরো কিছু কথা বলে ফোন রেখে দেয়। অতঃপর ডিনার করে নেয়। ডিনারের পর তারিকুল ইসলামের সাথে কিছুক্ষণ কথা বলল ফাহিম। ফাহিম এক পর্যায়ে তারিকুল ইসলামকে জিজ্ঞেস করলো, আচ্ছা, ওই আরহা নামের মেয়েটার সাথে কথা বলে আপনার কি মনে হয়েছে? ও কি সত্য বলছে নাকি মিথ্যা? আমার তো কোনোভাবেই মনে হয় না ও মিথ্যা বলছে। দেখো, ওর সাথে তো তোমাদের কোনো শত্রুতা নেই। মিথ্যা বলে ওর কি লাভ? কিন্তু আমি শুনলাম ওই মেয়েটা নাকি সাক্ষী দিয়েছে ভাইয়া মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। তো ও কিভাবে বুঝলো যে ভাইয়া মদ্যপ ছিল? বাইরে থেকে দেখেই কি বোঝা যায়? এ ব্যাপারে তো আমি সঠিক বলতে পারবো না। আমি হাসপাতালে একজন ডাক্তার হিসেবে কয়েকবার ওর সাথে দেখা করেছি। যিনি ওর চিকিৎসার দায়িত্বে আছেন তার কাছে শুনেছি ওর পায়ে নাকি অ্যাক্সিডেন্টের ফলে অনেক সমস্যা হয়েছে, যার জন্য অপারেশন করতে হবে, অনেক টাকার প্রয়োজন। মেয়েটা সৎ মা, বাবা অসুস্থ। এখন এত টাকার ব্যবস্থা যে কি করে হবে? ফাহিমের চোখ চকচক করে উঠল, যেন সে রহস্যের সমাধান প্রায় করেই ফেলেছে। ফাহিম বলল, ধন্যবাদ এত ইনফরমেশন দেওয়ার জন্য। বাকিটা আমি দেখে নেব। তারিকুল ইসলাম কিছু বুঝলেন না। ফাহিমের রুমের দিকে পা বাড়ালো। ফাহিম রুমে এসে দেখলো ইভানা বই পড়ছে। ফাহিমের একটু সন্দেহ হলো। সে সামনে এগিয়ে এসে দেখলো ইভানা বইয়ের মধ্যে ফোন রেখে টিপছে। ফাহিম ফোনটা কেড়ে নিয়ে বলল, পড়া বাদ দিয়ে এসব কি হচ্ছে? ইভানা থতমত খেয়ে বলে, আসলে মানে ফাহিম ফোনের দিকে তাকাতে দেখতে পায় ইভানা এতক্ষণ আয়নার সাথে কথা বলছিল। ফোনে এখন নাম্বারটা ডায়াল করা আছে। নাম্বারটা সেভ থাকে বুঝতে অসুবিধা হয়নি। ফাহিম কৌতূহল দমিয়ে রাখতে না পেরে প্রশ্ন করে। আনহার সাথে কি কথা বলে? ইভানা অপ্রস্তুত হয়ে যায়। নিজেকে সামলে বলে, তেমন কিছু না, সাধারণ কথাবার্তা। 10 মিনিট ধরে সাধারণ কথা বললে? ইভানা চুপ করে রয়। তার এই নীরবতা ফাহিমকে অনেক কিছু বুঝিয়ে দেয়। কেটে গেল আরো একটা দিন। আজ সকাল সকাল ফাহিম ইভানাকে নিয়ে বিদায় নিল তার বাপের বাড়ি থেকে। ইভানাকে নিজের বাড়িতে রেখে সেই সরাসরি ফারহানের সাথে দেখা করতে চলে এলো ফাহিম। কিছু সময় অপেক্ষা করে দেখা করার সুযোগ পেল। ফারহান ফাহিমকে দেখা মাত্রই বলল, আমাকে নিরপরাধ প্রমাণ করার কিছু পেলি? তোকে যে একজন উকিলের কন্ট্রাক্ট নাম্বার দিয়েছিলাম তার সাথে যোগাযোগ করেছিস? প্রমাণ কই পাবি? প্রমাণ তো এখনো হাতে পাইনি, তবে অনেক কিছুই আন্দাজ করতে পেরেছি। আমি তো এটাই বুঝতে পারছি না, ওই আনহা নামের মেয়েটার সাথে আমার কি শত্রুতা যে আমার নামে মিথ্যা বলল? এখানে শত্রুতার কোনো ব্যাপার নেই। ও হয়তো কারো প্ররোচনায় এমনটা করছে। মানে কি বলছিস তুই? অ্যাক্সিডেন্টের ফলে আনহার অনেক ক্ষতি হয়েছে। ওর চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। আমার মনে হয় কেউ ওকে টাকা দিয়ে। ফারহান উত্তেজিত হয়ে বলে ওঠে, আন্না তো ইভানের বান্ধবী। আমার মনে হয় ইভানাই রয়েছে এসবের পেছনে। ও আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য আনাকে ব্যবহার করেছে। ফাহিম প্রতিবাদ করে বলে, কোনো কিছু না জেনে এমন বলা ঠিক না। ইভানা আমার স্ত্রী, আমি ওকে বিশ্বাস করি। ও এমন কিছু করেনি। নিজের ভাইয়ের থেকে দুদিনের বিয়ে করা বউকে বিশ্বাস করিস? হ্যাঁ করি, কারণ ওকে অবিশ্বাস করার মতো কিছু। ইভানা অনেক ভালো মেয়ে, এমন কিছু করেনি। তাহলে কে করেছে? সেটাই আমাকে জানতে হবে। খুব শীঘ্রই সত্য উদ্ঘাটন হবে। ফাহিম ফারহানের সাথে দেখা সাক্ষাৎ করে বাড়িতে ফিরল। অতঃপর ইভানাকে ডাকতে লাগলো। ইভানা ব্যতিব্যস্ত হয়ে ছুটে এসে বলল, কি হয়েছে, আমাকে ডাকছেন কেন? চলো আমাদের এখান থেকে যেতে হবে।
সে কি? কোথায় যাব আমরা? হাসপাতালে তোমার বান্ধবী আনহার সাথে অনেক জরুরি কথা আছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি তৈরি হয়ে নিচ্ছি। ইভানা তৈরি হয়ে নেয়। অতঃপর দুজনে মিলে রওনা দেয় হাসপাতালের উদ্দেশ্যে। একটি ক্যাবে করে তারা যাচ্ছিল। ফাহিম ও ইভানা পাশাপাশি বসেছিল। ফাহিম ইভানার উদ্দেশ্যে বলে, আচ্ছা, তুমি কি জানো যে আনহার অপারেশনের জন্য অনেক টাকা প্রয়োজন? না তো, আমাকে তো আনহা এ ব্যাপারে কিছু বলেনি। হুম, না বলাই তো স্বাভাবিক। সাহায্যটা তো অন্য কারো কাছ থেকে পেয়ে গেছে। মানে কি বলছেন আপনি? আমি কিছুই বুঝতে পারছি না। হাসপাতালে চলো, তাহলে সব বুঝতে পারবা। ইভানা আর কথা বাড়ালো না। কিছু সময়ের ব্যবধানেই তারা দুজনে হাসপাতালে পৌঁছে গেল। গাড়ি থেকে নেমে চলে গেল হাসপাতালের ভিতর আনার সাথে দেখা করতে। আনার কেবিনে একসাথে ঢুকলো ফাহিম এবং ইভানা। ফাহিমকে দেখে আনা অবাক হয়ে গেল। ইভানাকে জিজ্ঞেস করলো, উনি কে রে? ও, এরপর দুই বান্ধবী মিলে কিছুক্ষণ নিজেদের মধ্যে গল্পগুজব করে। ফাহিম পুরো সময়টা নীরব থাকে। ইভানা চলে যাবার প্রস্তুতি নিতেই ফাহিম আনাকে উদ্দেশ্য করে বলে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি? জি বলুন। শুনলাম আপনার পায়ের অপারেশনের জন্য টাকা প্রয়োজন, তো সেই টাকা আপনি কই পেলেন? আনা আমতা আমতা করে বলল, আমার পরিবারের লোকজন দিয়েছে। আমি তো শুনলাম আপনার বাবা নাকি অসুস্থ, আর আপনার সৎমাও তো টাকা দেবে না, তাহলে দিল কে? আনা কিছুক্ষণ ভেবে তোতলাতে তোতলাতে বলল, আমার মামার বাড়িতে দিয়েছে। বুঝলাম। ইভানা, চলো, উনি অসুস্থ, ওনার রেস্ট দরকার। হ্যাঁ চলুন। বাই আনহা, নিজের যত্ন নিস। আনার কেবিন থেকে বেরিয়ে কিছুটা দূরে এসে ফাহিম তার পকেটে হাত দিয়ে কিছু খুঁজতে থাকে। ইভানা বলে, আপনি কি খুঁজছেন? ফাহিম তখন বলে, আমার ফোনটা পাচ্ছি না, মনে হয় আনহার কেবিনেই ফেলে এসেছি। আচ্ছা ঠিক আছে, চলুন গিয়ে নিয়ে আসি। হ্যাঁ, চলো। দুজনে আবার আনার কেবিনের দিকে আসে। আনার কেবিনের দরজায় আসতে থমকে যায় দুজনে, কারণ আনা ফোনে কারোর সাথে কথা বলছিল। আনা বলছিল, পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। আজ ইভানা ওর স্বামীর সাথে এসেছিল। ইভানার স্বামী আমাকে অনেক জেরা করছিল। অপারেশনের টাকা কোথায় পেয়েছি সেটা জানতে চাইছিল। আমি অনেক কষ্টে ম্যানেজ করেছি, কাউকে জানতে দিইনি যে ফারহানের ফাঁসানোর মাধ্যমে আমার থেকে আমি টাকাটা নিয়েছি। ফাহিম কেবিনের বাইরে থেকে ক্রুর হেসে বলে, কিন্তু আমরা যে সব জেনে গেলাম। ভয়ে আনার হাত থেকে ফোন পড়ে যায়। ইভানা ও ফাহিম কেবিনে প্রবেশ করে। ইভানা বলে, ছি আনহা, তোর থেকে এটা আশা করিনি। টাকার লোভে তুই এত নিচ্ছু না। আনা মাথা নিচু করে নেয়। ফাহিম কঠোর গলায় বলে, ভালোই ভালোই বলো, কার কথায় তুমি আমার ভাইয়ের নামে মিথ্যা বলছো? না হলে আমি পুলিশ ডেকে সব সত্য বের করে নিতে বাধ্য হব। আনা ভয়ে কেঁদে দেয়। কাঁদতে কাঁদতেই বলে, প্লিজ পুলিশ ডাকবেন না, আমার কোনো দোষ নেই। আমার সাথে তো আপনার ভাইয়ের কোনো শত্রুতাও নেই। ইভানা বলে, ঠিক আছে, ডাকবো না পুলিশ, কিন্তু সেই জন্য তোকে আমাদেরকে সমস্ত ঘটনা খুলে বলতে হবে। আনা বলতে শুরু করে, সেদিন তোর বিয়ে থেকে ফেরার সময় কিছু গুন্ডা আমার পিছু নেয়। আমি তাদের হাত থেকে বাঁচার জন্যই দৌড়াতে থাকি। এভাবে দৌড়াতে দৌড়াতে আচমকা রাস্তায় চলে আসি, আর তারপর হঠাৎ করে একটা গাড়ির সাথে ধাক্কা খাই। এখানে তো সম্পূর্ণ আমারই, কারণ আমি রাস্তায় চলে এসেছিলাম। ইভানা উত্তেজিত হয়ে বলে, তাহলে তুই মিথ্যে সাক্ষ্য দিলি কেন? আমি দিতে চাইনি। তোর বাবা মানে ডাক্তার তারিকুল ইসলামের কথাই আমি মিথ্যা বলেছি। ইভানা হতবাক হয়ে বলে, এটা কি বলছিস তুই? ঠিকই বলছি। উনি আমায় বলেছে ফারহানের নামে মিথ্যা বলতে। ফারহান তোকে বিয়ে না করে যে প্রত্যাখ্যান করেছে, যার ফলে ওনার অনেক অপমান সহ্য করতে হয়েছে। তার প্রতিশোধ নিতেই উনি এমন করেছে। এর বিনিময়ে উনি আমার অপারেশনের খরচ, এমনকি আমার পড়াশোনার যাবতীয় খরচ দিতে চেয়েছেন। তুই তো জানিস আমার পারিবারিক অবস্থা। সৎমা তো আমায় পড়তেই দিতে চায় না। সে আমাকে বিয়ে দিয়ে দিতে চায়, বিদায় করতে চায়, কিন্তু আমার স্বপ্ন তো বুয়েটে পড়াশোনা করা। তাই ইভানা কয়েক কদম পিছিয়ে যায়। তার চোখ থেকে টপ টপ করে জল পড়তে থাকে। ফাহিম থেকে সামলায়। ইভানা ফাহিমকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমাকে ক্ষমা করে দিন আপনি। আমার বাবার জন্য আপনার ভাই আজ জেলে। ফাহিম ইভানাকে কমফোর্ট করে বলে, তুমি কেন ক্ষমা চাইছো? তুমি তো কোনো অন্যায় করোনি। যে অন্যায় করেছে তা তোমার বাবা করেছে, এই জন্য আমি তোমাকে দোষ দেব না। তোমার বাবার সাথে আমি কথা বলবো, তুমি চিন্তা করো না। তোমার উপর আমি এসবের কোনো আঁচ আসতে দেব না। অতঃপর ফাহিম আনার দিকে তাকিয়ে বলে, আর তুমি যদি চাও তোমার বিরুদ্ধে আমরা কোনো স্টেপ না নিই, তাহলে পুলিশকে বলবে যে আমার ভাই নির্দোষ, তুমি বুঝতে ভুল করেছিলে। আর হ্যাঁ,
ইভানার বাবার ব্যাপারেও কাউকে কিছু বলবে না। ইভানা বলে, কেন বলবে না? আমার বাবা অন্যায় করেছে, তাকে শাস্তি পেতে হবে। কুল ডাউন ইভানা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। উনি বাবা হন তোমার, যদি ওনার সত্যটা সামনে আসে তাহলে তোমার জীবনে খারাপ প্রভাব পড়বে। আমি তো বলছি আমি তোমার বাবার সাথে কথা বলবো। ইভানা আর কিছু বলে না। আনা পুলিশের কাছে স্বীকার করে যে ফারহান নির্দোষ, তার বুঝতে ভুল হয়েছিল। পুলিশ আনাকে কিছু জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয়। ফারহানও কারাগার থেকে মুক্তি পায়। ফারহান ফিরে আসায় ফারজানা বেগম খুব খুশি হন। নিউজ পোর্টালে খবরটা ছড়িয়ে যায় যে ফারহান নির্দোষ। ইভানের রুমে চুপচাপ বসে আছে, তার মন মেজাজ ভালো নেই। তার এখনো বিশ্বাস হচ্ছে না তার বাবা এতটা নিচে নামতে পারে। এর মধ্যে ফাইম রুমে এসে ইভানাকে বলে, আমি তোমার বাবার সাথে কথা বলেছি, উনি নিজের ভুলটা বুঝতে পেরেছেন। আমার কাছে বারবার ক্ষমা চেয়েছেন, তোমার সাথেও কথা বলতে চেয়েছেন। আমি ওনার সাথে কোনো কথা বলবো না। উনি তোমার বাবা হন। উনি যা করেছেন তা অন্যায়। আমার বাবা বলে আমি ক্ষমা করতে পারি না। ওনার জন্য আপনার ভাই জেলে ছিল। ফাইম আচমকা ইভানাকে আলিঙ্গন করে বলে, তুমি সবকিছু ভুলে যাও, এই কটা দিনকে দুঃস্বপ্ন ভাবো। আমরা আবার সবকিছু নতুন করে শুরু করব। কালকে আমি তোমাকে কলেজে ভর্তি করতে নিয়ে যাব, তুমি তৈরি হয়ে থেকো। ইভানা মাথা নাড়ায়। ফাইম ইভানার কপালে আলতো করে চুমু দিয়ে বলে, দ্যাটস মাই গুড গার্ল। ইভানার ফর্সা গাল লজ্জায় লাল হয়ে যায়। সকাল হতেই ঘুম থেকে উঠে পড়ল ইভানা। সূর্যমা নতুন দিনের আগমনের বার্তা দিচ্ছে যে ইভানার আজকে কলেজে যাবার কথা, তাই সে ভীষণ খুশি। কলেজে গেলে কত আনন্দ, কত মজা হবে, নতুন নতুন বন্ধু বান্ধব হবে। এসব ভাবতে ভাবতে ওয়াশরুমে চলে যায় ইভানা। দ্রুত ফ্রেশ হয়ে বের হয়। ফাইম ততক্ষণে সকালের নাস্তা সেরে রুমে চলে এসেছিল। ইভানাকে দেখে বলে, তুমি উঠে পড়েছো? ঠিক আছে, যাও নাস্তা করে নাও, তারপর আমি তোমাকে কলেজে নিয়ে যাব। ইভানা খুশি মনে নিচে চলে আসে নাস্তা করতে। খাবার টেবিলে তখন ফারজানা বেগম ও ফারহান বসেছিল, তারাও নাস্তা করছিল। ইভানাকে দেখেই ফারহানের চোখে মুখে রাগ ভেসে ওঠে। ফারজানা বেগমও মুখ ভার করে নেন। ইভানা খাবার টেবিলে বসতেই ফারজানা বেগম বলে ওঠেন, চলে আইছেন মহারানী, এতক্ষণে তোমার ওঠার সময় হইল? ইভানা ফারজানা বেগমের এমন ব্যবহার দেখে অবাক হয় ভীষণ। তাকে বড্ড অচেনা লাগছিল। ইভানা মন খারাপ করে নিজের খাবার নিজে বেড়ে নেয়। ইভানা খেতে শুরু করতেই ফারজানা বেগম বলেন, আমি পছন্দ করছিলাম কারণ আমি ভাবছিলাম তুমি যেহেতু পড়াশোনায় ভালো না, তাই বিয়ের পর বাড়ির সব কাম করবা, বাড়ির বউ বাড়ির কাম করব, এটাই তো নিয়ম। কিন্তু এখন দেখছি তুমি ড্যাং ডং কইরা নাচতে নাচতে কলেজ যাচ্ছ, এটা আমি মানতে পারছি না। মানতে না চাইলেও মেনে নিতে হবে আম্মু, কারণ ইভানা আমার স্ত্রী। আমি যখন ওকে পড়াতে যাই তখন তোমার আপত্তির কোনো মানে নেই। ফাইম কথাটা বলে ইভানের পাশে এসে দাঁড়ায়। ফারহান রাগী কণ্ঠে বলে, এসব কেমন কথা ফাইম? মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? বাবা, তোমার মাতৃভক্তি হঠাৎ কোথায় থেকে উদয় হলো? বিয়ের দিন তো ঠিকই মায়ের কথা অগ্রাহ্য করে উঠে গিয়েছিলে, আজ আবার মাতৃভক্তি উতলে উঠছে। ঠিক করে কথা বল, আমি বড় ভাই হই তোর। বড় ভাইয়ের জন্য এখনো তোমাকে সম্মান করি, আশা করি তুমি এই সম্মানের মর্যাদা রাখবে। ফারহান আর কিছু বলে না, কিন্তু অপমানে তার গলা দিয়ে খাওয়া নাপছিল না। ইভানা এর মধ্যে খাবার শেষ করে নেয়। ফাইম ইভানাকে বলে, চলো এখন তাহলে যাওয়া যাক। ইভানা উঠে দাঁড়ায় এবং ফাইমের সাথে চলে যায়। তারা যেতেই ফারহান ফারজানা বেগমকে বলে, দেখলে তো মা, ফাইম বউ পেয়ে আমাদের সাথে কেমন ব্যবহার করছে। সব দেখতাছি। কোন রাগের কি ওষুধ এইটা আমার ভালোই জানা আছে। ওই ইভানারে কেমনে বসে আনতে হয় হেডি আমি দেখমু। ইভানাকে কলেজের সামনে নামিয়ে দেয় ফাইম। অতঃপর ইভানার হাত শক্ত করে ধরে বলে, চলো আমার সাথে। ইভানা ফাইমের বাড়িয়ে দেওয়া ফর্সার হাত খুব সন্তর্পণে ধরে। ফাইমের হাতটা ধরে বেশ ফর্সা লাগছে তার। দ্রুত ফাইমের সাথে ভেতরে যায় ইভানা। ভেতরে গিয়ে দুজনে প্রথমে প্রিন্সিপালের রুমে যায়। প্রিন্সিপালের সাথে ইভানার অ্যাডমিশনের ব্যাপারে কথা বলে ফাইম। প্রিন্সিপাল ইভানার রেজাল্ট দেখে বলে, সবকিছু তো ঠিক আছে, কিন্তু তোমার ওয়াইফের রেজাল্ট তো বেশি ভালো না ফাহিম। তুমি আমার ভাইয়ের বন্ধু হতে পারো, কিন্তু আমাদের কলেজেও তো একটা প্র্যাকটিস আছে। ও মেট্রিক পরীক্ষা প্রথমবার ফেল করে দ্বিতীয়বার পাশ করেছে। এরকম একজন স্টুডেন্টে ইন্টার যদি ভালো রেজাল্ট না করতে পারে তাহলে তো আমাদের কলেজে দুর্নাম হবে। ফাইম কাতর কণ্ঠে বলল, প্লিজ একবার সুযোগ দিয়েই দেখুন না ভাইয়া,
আমি অনেক আশা নিয়ে এখানে এসেছি। আমি আপনাকে কথা দিচ্ছি ইভানা অনেক ভালো রেজাল্ট করবে। আচ্ছা, ভেবে দেখবো। তবে প্রিন্সিপালের কথার মানে বুঝতে পারে ফাহিম, তাই ইভানাকে বলে, ইভানা, তুমি এখানে আর কতক্ষণ বসে থাকবে? যাও, কলেজটা একটু ঘুরে দেখো। আফটার অল এখানেই তো তোমাকে পড়তে হবে। আমি স্যারের সাথে কথা বলে নিব। ইভানা উঠে দাঁড়ায়। তারপর প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে এসে কলেজটা ঘুরে দেখতে থাকে। ফাহিম প্রিন্সিপালকে উদ্দেশ্য করে বলে, বেসরকারি কলেজে কিভাবে অ্যাডমিশন নিতে হয় এটা আমার খুব ভালো করেই জানা আছে ভাইয়া। আপনার ভাইও আমাকে এই ব্যাপারে বলেছে। তো বলুন কত টাকা দিতে হবে? বেশি না, এমনিতেই 50,000 লাগে। কিন্তু যেহেতু তুমি আমার ভাইয়ের বন্ধু হও, তাই 40,000 দিলেই হবে, এডমিশন হয়ে যাবে। ফাহিম বাঁকা হেসে বলে, ঠিক আছে, টাকার ব্যবস্থা হয়ে যাবে, আপনি বাকিটুকু সামলে নিন। বলেই ফাহিম বাইরে বের হয়ে আসে। ইভানা ঘুরতে ঘুরতে কলেজ থেকে বেরিয়ে আসে। তখন ফাহিমের সাথে তার দেখা হয়ে যায়। ইভানাকে দেখে ফাহিম বলে, তুমি মন দিয়ে লেখাপড়া করো, তোমার অ্যাডমিশন হয়ে গেছে। কথাটা শুনে একটু খুশি দেখায় না ইভানাকে। ফাহিম ইভানার চুপসে থাকা মুখ দেখে বলে, তুমি খুশি হওনি? ইভানা বলল, না, কারণ আমি জানি আমার মতো ছাত্রী এত ভালো একটা কলেজে এমনি এমনি চান্স পাবে না। নিশ্চয়ই আপনি টাকা দিয়ে আমাকে ভর্তি করিয়েছেন, তাই না? ফাহিম উত্তরে কি বলবে বুঝে পায় না, তবু কিছুটা সময় নিয়ে বলে, তুমি এসব নিয়ে ভেবো না, ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করো। ইভানা কিছু বলল না, শুধু দীর্ঘ শ্বাস ফেলল। এ তার কাছে নতুন কিছু না। ছোট থেকে সে এটা দেখে আসছে যে তার বাবা টাকা দিয়ে নামি দামি স্কুলে তাকে ভর্তি করাচ্ছে। এই জন্যই তো সে পড়াশোনায় উদাসীন ছিল। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এতটা নিম্ন পর্যায়ে চলে গেছে যে এখানে ব্যবসা শুরু হয়ে গেছে। ইভানা বাড়ি ফিরতেই ফারজানা বেগম তার ঘরে এসে বললেন, বিয়া কইরা সারাদিন শুইয়া বইসা থাকলেই চলবো না, নতুন বউ আমাকে রান্না কইরা খাওয়াবো না। ইভানা যদিও অনেক ক্লান্ত ছিল কিন্তু তবু বিনা প্রশ্নে মেনে নেয়। ফারজানা বেগমের সাথে রান্নাঘরে চলে আসে। এসে বলে, কি করব আমি? এই নাও পেঁয়াজ, এগুলা কাটো। ইভানা মাথা নাড়ায়, কিন্তু সে পেঁয়াজ কাটতেই পারছিল না। পরে বাধ্য হয়ে তাদের বাড়ির কাজের লোক রহিমা এসে পেঁয়াজ কাটে। ইভানার চোখে জলে নাকের জলে অবস্থা। ফারজানা বেগম কপাল চাপড়ে বলেন, কোনো কাম তোমার দ্বারা হইব না, যাও ঘরে গিয়া পড়ো। এইটাও তো পারো না, করছো তো ফেল। ইভা কাঁদতে কাঁদতে নিজের রুমে যায়। ফারজানা বেগম বলেন, যত সব ঢং। আমি ভাবছিলাম এই মাইয়া বিয়ের পর ভালো বউ হইব, তা না, ড্যাং ডং করে কলেজ যায়। ইভানা ঘরে এসে বসে। তোহার বলা কথাই ভাবছিল। বিয়ের আগে তোহা বলেছিল সংসার করতে গেলে মনে হবে পড়াশোনা এর থেকে ভালো। আজ ইভানার সত্যিই তাই মনে হচ্ছে। যদি সে মন দিয়ে পড়াশোনা করতো তাহলে হয়তো এত কিছু সহ্য করতে হতো না। ফাহিম তার মায়ের সামনে বসে আছে। ফারজানা বেগম তখন একটু তুলে বসে চা খাচ্ছিলেন। ফাহিম তার মাকে প্রশ্ন করলো, আম্মু, তুমি ইভানার সাথে কাল থেকে এমন ব্যবহার করছো কেন? তুমি তো এমন ছিলে না। ইভানাকে তো তুমি নিজে পছন্দ করেছিলে। ফারজানা বেগম চায়ের কাপে চুমুক দিয়ে বলেন, হ, আমি ওকে পছন্দ কইরা আনছিলাম, কিন্তু ও যা করছে তারপর ওকে আর সহ্য হচ্ছে না। ফাহিম বিস্মিত হয়ে বলে, ইভানা এমন কি করলো যে তোমার ওকে সহ্য হচ্ছে না? আমার জানা মতে ইভানা এমন কিছু করেনি। তুই আর নিজের বউয়ের দোষ ঢাকনের চেষ্টা করিস না। ফারহানকে তো তোর বউ আর ওর বান্ধবী মিলাইয়া জেলে পাঠাইছিল। এসব তোমাকে কে বলেছে আম্মু? এসব তো একদম সত্য নয়। ফারহান কইছে। ভাইয়া বললো আর তুমি বিশ্বাস করে নিলে? আম্মু, আমি তোমাকে সত্যিটা বলছি, ইভানা এতে কোনো দোষ নেই। যা করেছে ইভানার বাবা করেছে। কি? আর তুমি কিনা ইভানার সাথে খারাপ ব্যবহার করেছো, অথচ ইভানাই ওর বাবার শাস্তির কথা বলেছিল। আমি ওনাদের সম্মানের কথা ভেবে কিছু বলিনি। তুমি তো জানো ভাইয়ার কারণে ওনারা কতটা অপমানিত হয়েছেন, তারই প্রতিশোধ নিতে চেয়েছেন উনি। ফারজানা বেগম আফসোস করে বলেন। ফাহিম মৃদু হেসে বলে, তুমি তো আমায় শিখিয়েছো আম্মু, ভুল করলে ক্ষমা চাইতে হয়। তাছাড়া সামনে আমার পরীক্ষা, তাই আমি আজকেই হোস্টেলে গিয়ে উঠবো। এই সময়টা তুমি ইভানাকে দেখে রেখো। তুই কোনো চিন্তা করস না, আমি ইভানার খেয়াল রাখবো। জানতাম আম্মু তুমি আমাকে নিরাশ করবে না। ফারজানা বেগম ফাহিমের থেকে বিদায় নিয়ে ইভানার রুমে চলে আসেন।
ফারজানা বেগমকে দেখে ইভানা বলে, আপনি হঠাৎ এই সময় কিছু বলবেন? ফারজানা বেগম ইভানার কাছে এসে তার মাথায় হাত দিয়ে বলে, আমায় ক্ষমা করে দিও মা, তোমার সাথে না বুঝেই অনেক খারাপ ব্যবহার কইরা ফেলছি। আপনি তো আমার গুরুজন। আমার আম্মু আমাকে বলেছিল শাশুড়িকে মায়ের মতো দেখতে। মা হিসেবে আপনি তো আমাকে শাসন করতেই পারেন, এই জন্য ক্ষমা চাওয়ার দরকার নেই। ফারজানা বেগমের চোখে জল চলে আসে। এত ভালো একটি মেয়ের সাথে খারাপ ব্যবহার করেছেন ভেবে তিনি ভীষণ অনুশোচনায় ভুগছেন। এর থেকে বড় শাস্তি কি আর হতে পারে? ক্যাবে করে ইভানাকে কলেজের সামনে নামিয়ে দেয় ফাহিম। অতঃপর তার উদ্দেশ্যে বলে, ভালো করে পড়াশোনা করবে, এখন থেকে তোমার নিজেকে প্রমাণ করার লড়াই শুরু। ইভানা মৃদু হাসি দিয়ে বলে, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। ফাহিম বিদায় নেয়। ইভানা নিজের ক্লাসে গিয়ে রওনা দেয়। এখানে সবাই তার অচেনা, কোনো পরিচিত কেউ নেই, তাই সে অনেক একা ফিল করছে। স্কুলের দিনগুলো মনে পড়ল তার। সেই সময় আনহা সহ কিছু ঘনিষ্ঠ বান্ধবী ছিল তার, যাদেরকে নিয়ে কত আনন্দে ছিল সে। এসব ভাবতে ভাবতেই একটি বেঞ্চে ব্যাগ রেখে দিল সে। কিছুক্ষণ পর একটি মেয়ে সে ইভানার বেঞ্চের সামনে দাঁড়ালো। মেয়েটি ইভানাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, তুমি এখানে বসে আছো কেন? এটা তোমার জায়গা, আমি প্রতিদিন এখানে বসি। ইভানা বেঞ্চের দিকে তাকিয়ে বলে, কই, এখানে তো তোমার নাম লেখা নেই। ভালোই ভালোই বলছি, এখান থেকে উঠে যা, না হলে। না হলে কি করবে তুমি? মেয়েটা ইভানার ব্যাগ হাতে নিয়ে ছুঁড়ে মারলো দূরে। ইভানা উঠে রেগে গিয়ে বলল, এটা কি করলে তুমি? যা করেছি বেশ করেছি। যারা আমার জায়গা কেড়ে নিতে চায় আমি তাদের এই হালি করি। ইভানা মেয়েটিকে কিছু বলতে যাবে তার আগে ক্লাসে স্যার প্রবেশ করলো। ইভানা আর তর্ক করলো না, নিজের ব্যাগ তুলে নিয়ে পেছনের বেঞ্চে গিয়ে বসলো। পেছনের বেঞ্চে একটা মেয়ে বসেছিল। মেয়েটি বড্ড মিশুক, তাই ইভানাকে দেখা মাত্র বলে ওঠে, হ্যালো, আমি মেঘলা। তুমি কি এখানে নতুন? জি। তোমার নাম কি? আমার নাম ইভানা ইসলাম। ও, ওই যে মেয়েটা যে তোমার সাথে খারাপ ব্যবহার করলো, ওর নাম বেলা। ওর কথায় কিছু মনে করো না। নাম্বার 1 একটা ফালতু মেয়ে। আমি আর ওর আগের একই স্কুলে পড়তাম। ও পড়াশোনা একটু ভালোর জন্য খুব অহংকার দেখায়। ইভানা বেলা নামের মেয়েটির দিকে এক পলক তাকিয়ে বলে, এমন মেয়েকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমারও জানা আছে। কলেজ শেষে বের হয়ে আসার সময় ইভানা বেলার সামনে গিয়ে দাঁড়ায়। মেঘলাও ছিল তার সাথে। ইভানা বেলাকে থ্রেড দিয়ে বলে, তুমি চেনো না আমি কে? আমার বর এই শহরের একজন বিখ্যাত মাফিয়া। যদি আর কখনো আমার পেছনে লাগো তাহলে তোমার সাথে কি হতে পারে ভেবে দেখো। আমি কিন্তু বাড়িতে হাঙর পুষি। সে হাঙর অনেক দিন থেকেই মানুষের মাংসের স্বাদ পায় না। আশা করি আর কিছু তোমাকে বোঝাতে হবে না। বেলা ভয়ে ঘামতে থাকে। বেলার ভয়ার্ত মুখ থেকে এবার খুব হাসি পায়। অনেক কষ্টে সে হাসি আটকে রাখে। অতঃপর মেঘলাকে সাথে নিয়ে ইভানা চলে আসে। মেঘলা জিজ্ঞেস করে, সত্যি কি তোমার স্বামী মাফিয়া? আরে না, উনি তো একজন হবু ইঞ্জিনিয়ার। আমি তো শুধু ওই বেলাকে টাইট দেওয়ার জন্য বলেছিলাম। ইউ আর স্মার্ট। সেটা তো আমি অবশ্যই। এভাবে হাসি ঠাট্টা চলতে চলতে তারা গেটে পৌঁছে যায়। ফাহিম ইভানাকে কলেজের গেট থেকে পিক করে নিয়ে যায়। ফাহিম বুয়েটের হোস্টেলে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তার যাওয়ার কথা শুনে ইভানা খুব কষ্ট পেয়েছে। নীরবে চোখের জল বিসর্জন করেছে সে। ফাহিম নিজের ব্যাগ গুছিয়ে ইভানার কাছে আসে। সযত্নে তার চোখের জল মুছিয়ে দিয়ে বলে, প্লিজ এভাবে কেঁদো না। তুমি কাঁদলে আমার কষ্ট হয়। দেখো, মাত্র তো একটা মাসেরই ব্যাপার। 1 মাস পর আমি আবার ফিরে আসব। কিন্তু এই 1 মাস আমি আপনাকে ছেড়ে থাকবো কিভাবে? দেখবে 1 মাস দেখতে না দেখতেই কেটে যাবে। তুমি কিন্তু একদম পড়াশোনায় ফাঁকিবাজি করবে না, মন দিয়ে পড়বে। কোনো কিছুর প্রয়োজন হলে আম্মুকে বলবে, আর না হলে আমাকে বলবে। সর্বোপরি নিজের খেয়াল রাখবে। আপনিও নিজের খেয়াল রাখবেন। ফাহিম বিদায় নেওয়ার আগে একটি অবাক কাণ্ড করে ফেলে। আবেগপ্রবণ হয়ে জড়িয়ে ধরে ইভানকে। এই মুহূর্তে তার চোখ দিয়েও এক বিন্দু অশ্রু নিঃসৃত হয়। ফারহানের সাথে তার গাড়িতে করে হোস্টেলের উদ্দেশ্যে রওনা দেয় ফাহিম। সে একাই আসতে চেয়েছিল, কিন্তু ফারহানের জোরাজোরিতে বাধ্য হয়ে তার সাথেই আসে। সারা রাস্তায় দুই ভাইয়ের মধ্যে কোনো কথা হয় না। গন্তব্যে পৌঁছে গাড়ি থেকে নেমে ফাহিম আচমকা ফারহানকে জড়িয়ে ধরে। অতঃপর আবেগ মিশ্রিত গলায় বলে,
তোকে একটা রিকোয়েস্ট করব ভাইয়া, আমার অবর্তমানে প্লিজ ইভানার সাথে কোনো খারাপ ব্যবহার করবি না। ও আমাকে ছাড়া এমনি অনেক অসহায় থাকবে। তুই কোনো চিন্তা করিস না ভাই, আমি বুঝতে পেরেছি তুই ইভানাকে অনেক ভালোবেসে ফেলেছিস। তোর স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করার কথা আমি আর ভাববো না। তোর থেকে এটাই আশা করেছিলাম। লাভ ইউ ব্রো। লাভ ইউ টু মাই ডিয়ার ছোট ভাই। অতঃপর দুই ভাই হেসে ওঠে। ইভানা মন খারাপ করে ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ফাহিমকে খুব মনে পড়ছিল তার। আজ 1 মাস হয়ে যাচ্ছে ফাহিম বাসায় নেই। ফোনে মাঝে মাঝে কথা হয় অবশ্য, কিন্তু তাতে কি আর মনে ভরে? ইভানা উদাস মনে চায়ের কাপে চুমুক দিচ্ছিল। অতঃপর ব্যালকনিতেই আরাম কেদারায় বসে পড়ে। তারপর হঠাৎ কি যেন মনে করে রুমের মধ্যে যায়। রুমে এসেই ফাহিমের ডেস্কের কাছে যায়। ফাহিমের ডেস্কে অনেক গল্পের বই রাখা। ইভানা নিজের একাকিত্ব এই গল্পের বই পড়েই দূর করে। আজও তাই সে তুলে নিল বিভূতিভূষণ চট্টোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস। গতকালই পড়া শুরু করেছে। হাসি কান্না মিশ্রিত গল্পটি পড়তে তার ভালোই লাগে। পুনরায় ব্যালকনিতে এসে উপন্যাস পড়ায় মনোযোগী হয় সে। এই সময় সে যেন হারিয়ে যায় অন্য এক জগতে। দিন দুনিয়ার কোনো খেয়াল থাকে না, পুরো গল্পের মধ্যেই ডুবে যায়। এমন সময় কেউ পেছন থেকে এসে তার চোখে হাত দিয়ে আবদ্ধ করে নেয়। ইভানার প্রচন্ড ভয় হয়। আচমকা কি এমন করতে পারে ভেবে মনে মনে দোয়া দরুদ পড়তে থাকে। আচমকা আগন্তুক ব্যক্তি ইভানাকে নিজের দিকে করে নেয়। ইভানার চোখ মেলে তাকাতেই স্তব্ধ বিমিত হয়ে যায়, কারণ ফাহিম ফিরে এসেছে। ইভানা অদর প্রসারিত করে হেসে বলে, আপনি ফিরে এসেছেন? ফিরে তো আমাকে আসতেই হতো, একজন যে আমার অপেক্ষায় শুকিয়ে যাচ্ছিল। ইভানা লজ্জা পেল খানিকটা, নুয়ে নিল মাথা। ফাহিম আলতো স্পর্শ করে ইভানের মাথা উঁচু করে। দুজনের চোখাচোখি হয়। ইভানা ফাহিমকে জিজ্ঞেস করে, আপনি ফিরবেন আগে তো বলেননি। আপনার পরীক্ষা কি শেষ হয়েছে? তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই জানাইনি। হ্যাঁ, আমার পরীক্ষা শেষ। ও, আর কিছু জানতে চাইবে না? ইভানা পিট পিট করে তাকায় ফাহিমের দিকে। ফাহিম হালকা হেসে বলে, তোমার পড়াশোনা কেমন চলছে? চলছে চলার মতো। ফাহিম এবার ইভানার বাঁধন হালকা করে। এতক্ষণ ইভানার অনেক কাছাকাছি থাকলেও এবার একটু দূরে সরে এসে বলে, বুঝতে পেরেছি। আমি এতদিন ছিলাম না, আর তুমি সেই সুযোগে ফাঁকিবাজি করেছো। যা হওয়ার হয়ে গেছে, এখন আমি ফিরে এসেছি। এখন আর কোনো ফাঁকিবাজি চলবে না। যাও, বই নিয়ে পড়তে বসো। যদি আজকে রাতের মধ্যে তোমার ভূগোল বইয়ের 5 পৃষ্ঠা পড়ে শেষ করতে পারো, তাহলে তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা রাতেই জানতে পারবে। ইভানা আর কিছু জিজ্ঞেস না করে চুপচাপ রুমের দিকে পা বাড়ায়। রুমে গিয়ে পড়তে বসে। দিনের আলোকে বিদায় দিয়ে ধরিত্রী স্বাগত জানিয়েছে রাতের অন্ধকারে। আজ অমাবস্যার রাত, তাই অন্ধকার যেন একটু বেশি প্রকট হয়েছে। তার উপর ঘন ঘন লোডশেডিং এ জনজীবন বিপর্যস্ত। এত সবকিছুর মাঝে ইভানার পড়া থেমেনি। সে নাওয়া খাওয়া ভুলে পড়তে বসেছে। ফাহিমের দিতে চাওয়া সারপ্রাইজ নিয়ে খুব আগ্রহী সে, তাই তো পড়ায় কোনো ঘাটতি রাখতে চায় না। ফাহিম বাইরে গিয়েছিল কিন্তু বন্ধুদের সাথে আড্ডা দিতে। বাড়িতে ফিরে রুমে এসে ইনাকে পড়ার টেবিলে দেখে বেশ স্বস্তি পেল সে। যাক, বুদ্ধি তাহলে কাজে দিয়েছে। ফাহিম ইভানার টেবিলের পাশে এসে দাঁড়ালো। একটু ঝুঁকে ইভানার উদ্দেশ্যে বলল, পড়াশোনা কতদূর? শেষ হয়েছে, এখন একটু রিভাইজ করছি। আচ্ছা, রিভাইজ পরে করিও। এখন নিচে চলো, ডিনারটা সেরে নিই। দেন আমি তোমাকে এই পড়াগুলোর মধ্য থেকে প্রশ্ন করব। সঠিক উত্তর দিতে পারলেই সারপ্রাইজ পাবে। ইভানা বাধ্য মেয়ের মতো ফাহিমের কথা মেনে নেয়। সর্বপ্রথম পড়ার টেবিলে বই সুন্দর করে গুছিয়ে রাখে। এরপরে ফাহিমের সাথে নিচে চলে যায় ডিনার করতে। ফারজানা বেগম, ফারহান ওরা ডাইনিং টেবিলে বসেছিল ডিনারের উদ্দেশ্যে। রহিমা সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। ফাহিম ও ইভানাও এসে বসে পড়ে সবার সাথে। ফারহান ফাহিমকে দেখে প্রসন্ন চিত্তে বলে, অবশেষে তুই ফিরলি, তোকে ছাড়া বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছিল। ফারজানা বেগমও তালে তাল মিলিয়ে বলেন, ঘরের ছেলে ঘরে ফিরছে, এখন আমার শান্তি। এভাবে খুশির সাথে সবাই ডিনার শেষ করে নেয়। অতঃপর যে যার রুমের দিকে পা বাড়ায়। ফাহিম রুমে এসে বিছানায় গা এলিয়ে দেয়। ইভানা টেবিলে বসে পড়ে পড়াগুলো রিভাইজ দেওয়ার আকাঙ্ক্ষায়। পড়া রিভাইজ দেওয়া শেষ হলে মৃদু আওয়াজে ফাহিম ডাকে, বলে, শুনছেন? আমার
সব পড়া হয়ে গেছে। আপনি এখন আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। ফাহিম ইভানার এমন আত্মবিশ্বাস দেখে খুশি হয়। এটাই তো দেখতে চেয়েছিল সে। ফাহিম বিছানা থেকে উঠে বসে একটি চেয়ার নিয়ে ইভানার সম্মুখে বসে পড়ে। এরপর তাকে বিভিন্ন প্রশ্ন করে। ইভানা সবগুলো প্রশ্নেরই সঠিক উত্তর দেয়। ফাহিম ভীষণ প্রসন্ন হয় ইভানার উপর আর বলে, তুমি আজ আমাকে খুশি করে দিয়েছো, তাই অনেক ভালো একটা সারপ্রাইজ পাবে। এখানেই বসে থাকো, আমি আসছি। বলেই ফাহিম কোথাও উঠে চলে যায়। ইভানা টেবিলে বসে ফাহিমের জন্য অপেক্ষা করছিল। কিছু সময়ের মধ্যে ফাহিম রুমে প্রবেশ করে। ইভানা দরজার পানে তাকাতেই থমকে যায়। ফাহিম হাতে একগুচ্ছ গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। গোলাপগুলো যে তার উদ্দেশ্যে আনা হয়েছে তাই বিলক্ষণ বুঝতে পারে ইভানা। তবুও জিজ্ঞেস করে, এগুলো কার জন্য? ফাহিম কোনো জবাব না দিয়ে এক পা করে ইভানার দিকে এগিয়ে আসতে থাকে। ইভানার হৃদস্পন্দন দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। আবেগপ্রবণ মন কোন অঘটনের সংকেত দিচ্ছিল। যেন তেন অঘটন নয়, ভালোবাসার অঘটন। ফাহিম ইভানার সম্মুখে এসে দাঁড়ায়, অতঃপর হাঁটু গেড়ে বসে পড়ে তার সামনে। নাজুক হেসে বলে, আমি তোমাকে ভালোবাসি ইভানা। তুমি কি সারা জীবনের জন্য আমার হয়ে থাকবে? ইভানার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। হৃদস্পন্দন এত বেড়ে গিয়েছে যে শ্বাস বন্ধ হওয়ার জোগাড়। সে নিজের আঁখি যুগল বন্ধ করে নেয়। জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস নিয়ে পিট পিট করে চোখ মেলে তাকায়। ফাহিমকে নিজের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতে দেখে আরো বেশি নার্ভাস হয়ে পড়ে। কোন রকমে কম্পনরত হাতটা বাড়িয়ে গোলাপগুলো সহস্তে নিয়ে বলে, থাকবো। ফাহিম এই জবাবের অপেক্ষাতেই ছিল যেন। ইভানার জবাব কর্ণপাত হওয়া মাত্রই তৃষ্ণার্ত পথিকের ন্যায় ফাহিম এগিয়ে এলো ইভানার দিকে। ইভানা তটস্থ হলেও নড়ল না নিজের স্থান থেকে। ফাহিম নিজের অধর নিয়ে ইভানার কোমর অধর জোড়া দখল করে নিল। অতঃপর নিজের তৃষ্ণা মেটাতে লাগলো। ইভানা পুরো স্ট্যাচু হয়ে গিয়েছে যেন। কোন রকম কথা সে বলতে পারছে না, যেন এক অন্য জগৎ, অন্য ঘরের মধ্যে বিরাজ করছে সে। সময় যত এগোতে থাকছে ফাহিমের প্রতিটা স্পর্শ ঠিক ততটাই গভীর হতে থাকে। একসময় ইভানাকে কোলে তুলে নেয় ফাহিম। অতঃপর তাকে নিয়ে এসে সযত্নে বিছানায় শুয়ে দেয়। তৃষ্ণার্ত কণ্ঠে বলে, আজ আমি আর আমার মধ্যে নেই ইভানা। আই নিড ইউ ব্যাডলি। প্লিজ বি মাইসেলফ। আই এম অলওয়েজ শিওর। ফাহিম ইভানাকে ভালোবাসে মুড়িয়ে দিতে লাগলো। দুজনে আজ দুজনের মাঝে সম্পূর্ণ বিলীন হতে প্রস্তুত। কোনো বাধা, কোনো দূরত্ব নেই তাদের মধ্যখানে। একে অপরের উষ্ণতায় উষ্ণ হতে থাকে দুজনে। দুটি দেহ আজ যেন এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়। সকালে চোখ মেলে তাকাতে নিজেকে ফাহিমের বুকে আবিষ্কার করলো ইভানা। তার মনে পড়ে গেল গতকাল রাতের মধুর স্মৃতি। লজ্জায় নুয়ে গেল। ফাহিমের ঘুমও ভেঙে গেল। ইভানার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল সে। ইভানা বলল, আমাকে ছেড়ে দিন, অনেক বেলা হয়ে গেছে, কলেজে যেতে হবে। ফাহিম বাঁধন হালকা করে বলে, ঠিক আছে চলো, আজ আমি তোমাকে কলেজে পৌঁছে দেব। আপনি দেবেন? হ্যাঁ, কেন দিতে পারি না নাকি? না, আমি সেটা বলছি না। ইভানা বিছানা থেকে উঠে ওয়ার্ড্রোব থেকে নিজের ড্রেস বের করে নেয়। অতঃপর শাওয়ার নিতে চলে যায়। ইভানা শাওয়ার নিয়ে বেরোনোর পর ফাহিমও শাওয়ার নিতে চলে যায়। দুজনে ব্রেকফাস্ট করতে নিচে নামে। ব্রেকফাস্ট শেষ করে ফাহিম ইভানাকে বলে কলেজের জন্য তৈরি হতে। ইভানা ফাহিমের কথা মতো রুমে যায়। রুমে গিয়ে কলেজের ড্রেস পরে তৈরি হয়ে নেয়। তৈরি হয়ে নিচে চলে আসে ইভানা। নিচে নামতে সে দেখে ফারহান ও ফাহিম কথাবার্তা বলছে। ফাহিম যখন ফারহানকে বলে সে ইভানাকে নিয়ে কলেজে যাবে, সেই জন্য ক্যাব বুক করছে, তখন ফারহান বলে ওঠে, ক্যাব বুক করতে হবে কেন? আমি তো এখন বাড়িতে আছি, 9টার সময় বের হব, তুই বরং আমার গাড়িটা নিয়ে যা। ফাহিম কিছু বলতে যাবে তার আগে ইভানা বলে ওঠে, না থাক, আর কোনো দরকার নেই, আমরা ক্যাবে করেই যেতে পারবো, আপনার গাড়ি লাগবে না। ফারহান বেশ অপমানিত বোধ করলো, তবে এই নিয়ে কোনো কথা বলল না। ফাহিম ইভানাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা চলো, আমরা ক্যাবে করেই যাব। ইভানা ফাহিমের সাথে চলে যায়। বাড়ির বাইরে এসে ইভানা ফাহিমকে জিজ্ঞেস করে, আপনার ভাইয়ার সাথে ওভাবে কথা বলায় আপনি রাগ করেননি তো? ইভানা নিজের ভুলটা বুঝতে পেরে বলে, আপনি ঠিক বলেছেন, অতীতে যা হওয়ার হয়েছে সেই নিয়ে বর্তমান সম্পর্কগুলো খারাপ করা ঠিক না। এই তো, তুমি তো অনেক বুদ্ধিমতী আর বুঝতার মেয়ে, কত সহজে সবকিছু বুঝে নাও। ইভানা ফাহিমের মুখে নিজের প্রশংসা শুনে বেশ গর্ববোধ করে।
এর মধ্যে ক্যাব চলে এলে তারা ক্যাবে করে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। তোহা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে। আজকে সকালে বাড়ির গাড়ি নিয়ে মেডিকেল কলেজের উদ্দেশ্যে বেরিয়েছিল, কিন্তু মাঝপথে হঠাৎ গাড়িটি নষ্ট হয়ে যায়। তাই এখন বেশ বিড়ম্বনায় পড়তে হয়েছে তাকে। গাড়ির ড্রাইভারকে জিজ্ঞেস করে, গাড়ির সমস্যা কি ঠিক হলো? না ম্যাডাম, সমস্যাটা অনেকটাই গুরুতর। আমি দেখি আশেপাশে কোনো মেকানিক পাওয়া যায় কিনা। তোহা নিজের হাত ঘড়ির দিকে তাকায়। তার হাতে আর খুব বেশি সময় নেই। আজ একটা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, যদি সেটা মিস হয়ে যায় তাহলে অনেক লস হবে। তাই তোহা সেই ক্লাসটা মিস করতে চাইছে না। তোহার কালক্ষেপণ করতে চায় না, বিধায় ড্রাইভারের উদ্দেশ্যে বলে, তুমি দ্রুত মেকানিক ডেকে গাড়িটা ঠিক করার ব্যবস্থা করো। আমি দেখি কোনো সিএনজি বা রিক্সাতে করে যাই। তাছাড়া আর উপায় নেই, আমার ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। তোহা রাস্তার এক পাশ শেষে দাঁড়ায়। কোনো সিএনজি বা রিক্সার জন্য অপেক্ষার প্রহর গুনতে থাকে। এমন সময় সেই রাস্তা দিয়ে যাচ্ছিল ফারহান। তোহাকে এভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখে বেশ অবাক হলো সে। গাড়িটা থামিয়ে গাড়ি থেকে নামলো। অতঃপর এগিয়ে এসে তোহাকে বলল, আপনি ইভানার বড় বোন না? এখানে কি করছেন? ফারহানকে দেখে তোহা ভীষণ রেগে গেল। এই লোকটাকে একদম পছন্দ হয় না তার। এই লোকটার জন্য তার বোন ও পরিবার কিরকম পরিস্থিতির মধ্যে পড়েছিল সেটা ভেবেই রাগ উঠে তার মনে। তাই তোহা ফারহানের সাথে কথা বলার আগ্রহ দেখায় না। কিন্তু পরপর বেশ কয়েকবার ফারহান একই প্রশ্ন করায় তোহা বেশ রুড ভাবে বলে, আমার গাড়ির মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছে, সেই কারণে আমি এখানে দাঁড়িয়ে কোনো রিক্সা বা সিএনজির অপেক্ষা করছি। ফারহান তোহার দিকে তাকালো। তার পরনে সাদা এপ্রন, দেখেই বোঝা যাচ্ছে সে মেডিকেলে যাওয়ার জন্য বেরিয়েছে। ফারহান তোহাকে জিজ্ঞেস করে, আপনি ডিএমসি তে যাবেন তাই তো? তোহা বিরক্তির সাথে বলে ওঠে, আপনি কেন জানতে চাইছেন? ওকে, আমিও ওদিকে যাব। আপনার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমি আপনাকে ড্রপ করে দিতে পারি। আমার অসুবিধা আছে, আমি আপনার সাথে যেতে ইচ্ছুক নই। ভেবেচিন্তে কথা বলুন, আজ কিন্তু সিএনজি আর রিক্সার ধর্মঘট চলছে। তোহার কোনো উপায় খুঁজে পেল না। গাড়ি ঠিক হওয়ার কোনো নামই নেই। এদিকে ধর্মঘট চলছে, আবার তাকে সঠিক সময় ডিএমসি তে ক্লাস করতে পৌঁছাতে হবে। তাই কোনো উপায় না পেয়ে সে ফারহানকে বলে, আচ্ছা ঠিক আছে, আমাকে ডিএমসিতে ড্রপ করে দিন। ফারহান মৃদু হাসে, এ যেন বিজয়ের হাসি। অতঃপর তোহাকে নিজের গাড়িতে করে ডিএমসি ড্রপ করে দেয়। সেখানে পৌঁছানো মাত্রই তোহা দ্রুত বেগে গাড়ি থেকে নেমে ক্লাসের উদ্দেশ্যে দৌড় দেয়, কারণ সময় প্রায় শেষ। ফারহান তোহার যাওয়ার দিকে তাকিয়ে অকারণে হেসে ওঠে। ইভানা কলেজের বাইরে দাঁড়িয়ে আছে। তার কলেজ বেশ অনেকক্ষণ আগে ছুটি হয়েছে। ফাহিম তাকে নিতে আসতে চেয়েছিল, কিন্তু এখনো আসেনি। ইভানা বিরক্ত হচ্ছিল খুব। এমন সময় মেঘলা এসে তার পাশে দাঁড়ায়। মেঘলার পাশে আরো একটি ছেলে ছিল। মেঘলা এসে ইভানাকে বলে, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? ইভা, তোকে কি কেউ নিতে আসেনি? ইভানা না সূচক মাথা দুলিয়ে বলে, না রে মেঘ, আমাকে কেউ নিতে আসেনি। মেঘলার পাশের ছেলেটি ইভানার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়িয়ে বলে, ওয়াও ইভা, সো নাইস নেম। হাই, আমার নাম রাহুল, আমি মেঘলার কাজিন। ইভানা হাত বাড়িয়ে হ্যান্ডশেক করতে যাবে, তার আগেই ফাহিম রাহুল নামে ছেলেটার সাথে হ্যান্ডশেক করে বলে, ওর নাম ইভা নয়, ওর নাম ইভানা, আর আমি হলাম ওর হাজব্যান্ড ফাহিম। নাইস টু মিট ইউ। রাহুল নামে ছেলেটা অবাক হলো খুব। সে তো ইভানার সাথে ফ্ল্যাট করতে চেয়েছিল, আর তার স্বামী এসে হাজির। তবুও সৌজন্যমূলক হেসে বলে, নাইস টু মিট ইউ টু। ফাহিম দৃষ্টি ফিরে ইভানার দিকে তাকিয়ে বলে, সরি, রাস্তায় জ্যাম থাকায় আসতে একটু দেরি হয়ে গেল। ভাগ্যিস ঠিক সময়ে এসেছিলাম। চলো এখন। ইভানা মেঘলা ও রাহুলের থেকে বিদায় নিয়ে ফাহিমের সাথে চলে আসে। ফাহিম ক্যাবে উঠে মুখ গোমড়া করে বসেছিল। ইভানা ফাহিমের এমন অবস্থা দেখে প্রশ্ন করে, আপনি কি কোনো কারণে অখুশি? ফাহিম যেন কি মনে করে হাসলো। অতঃপর ইভানার দিকে তাকিয়ে বলে, ইভা, নামটা সত্যি খুব সুন্দর। আজ থেকে আমি তোমাকে এই নামেই ডাকবো। তবে তুমি অন্য সবাইকে বলবে তোমাকে ইভানা বলে ডাকতে, কারণ এটা আমার স্পেশাল নাম, বুঝছো? ইভানা হ্যাঁ বোধক ইশারা করলো। ফাহিম খুশি হয়ে গেল। ইভানা ও ফাহিম দুজনে তৈরি হয়ে নিচ্ছে। এর পেছনে অবশ্য বড় একটা কারণ আছে। আজ তারা দুজনে ফারজানা বেগমের সাথে মিলে ফাহিমদের গ্রামের বাড়িতে যাবে দুদিনের জন্য। ফারহান একটা জরুরি কাজ থেকে সে যেতে পারছে না।
ফারজানা বেগম তৈরি হয়ে এসে ফাহিমের কক্ষের সম্মুখে এসে বললেন, তোরা কি তৈরি হয়েছিস? সকাল সকাল বের হইতে হইব আমাগো, নইলে দেরি হন যাইব। ফাহিম উত্তর দেয়। হ্যাঁ আম্মু, আমরা দুজনেই একদম রেডি। ফারজানা বেগম ফাহিমের দিকে তাকালেন। ফাহিম একটি সবুজ কালারের পাঞ্জাবি পরেছে, খুব সুন্দর লাগছে তাকে। নিজের ছেলেকে দেখে তিনি বলে উঠলেন, মাশাআল্লাহ। অতঃপর তার চোখ গেল ইভানার দিকে। ইভানার দিকে তাকাতেই তার চোখ চড়ক গাছ হয়ে গেল, কারণ ইভানার পরনে টপ আর জিন্স। ফারজানা বেগম মাথায় হাত দিয়ে বললেন, হাই হাই, এসব কি করছো? এইসব পয়রা তুনবো গ্রামে গেলে সবাই তো নানান কুকথা কইব। কেন, এসব পোশাক কি খারাপ? তুমি তো কোনোদিন গ্রামে যাওনি, তাই জানো না। এমন পোশাক গ্রামের লোকেরা ভালো চোখে দেখে না। তুমি একটা কাজ করো, শাড়ি পইরা লও। ইভানা ফাহিমের দিকে তাকালো। ফাহিমও ইভানাকে সম্মতি দিল, তাই ইভানা রুমে ঢুকে দরজা বন্ধ করলো। অতঃপর ওয়ার্ড্রপ থেকে একটি লাল রঙের সুন্দর শাড়ি বের করে পরে নিল। কিছুদিন ধরে ইউটিউব দেখে প্র্যাকটিস করে সে শাড়ি পরাও শিখে গেছে, তাই বেশি বেগ পেতে হয়নি। তবে এখন সমস্যা একটাই, শাড়ি পরে হাঁটতে গিয়ে যদি নিজেকে সামলাতে না পেরে হোঁচট খেয়ে পড়ে যায়, তাহলে মান ইজ্জত কিছু আর বাকি থাকবে না। তাই ইভানা খুব সন্তর্পণে হাঁটতে লাগলো। ধীর পায়ে হেঁটে দরজা খুলে দিল ইভানা। দরজা খুলে ফাহিমকে দেখতে পেল ইভানা। ফাহিমও ইভানার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকায়। লাল শাড়িতে ভীষণই সুন্দর লাগছে ইভানাকে, তার দিক থেকে চোখ ফেরানো মুশকিল হয়ে যাচ্ছে। ফাহিমের পক্ষে নিজেকে সামলানো কঠিন হয়ে যাচ্ছে। ইভানা নিজের শাশুড়ির উদ্দেশ্যে বলেন, দেখুন তো আমাকে এখন ঠিক লাগছে কিনা। ফারজানা বেগম মৃদু হেসে বলেন, হ, এখন তোমাকে একদম বউ বউ লাগতেছে। ইভানা খুশি হয়ে যায়। ফাহিম কিছু একটা মনে করে বলে, দাঁড়াও, এখন একটা জিনিস বাকি আছে। ইভানা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। ফাহিম ইভানার কাছাকাছি এসে তার শাড়ির আঁচলটা তুলে মাথায় ঘোমটা দিয়ে দেয়। হালকা হেসে বলে, এবার একদম পারফেক্ট লাগছে। ইভানা লজ্জা পেয়ে যায়। অতঃপর সবাই মিলে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। ঢাকার অন্তর্গত মানিকগঞ্জ জেলার ছোট্ট একটি গ্রাম কুসুমপুর। শহর থেকে দূরে যেন এক প্রশান্তি স্থান। গাছপালাতে পরিপূর্ণ গ্রামটি শহরের দূষিত হাওয়ার বদলে এখানে প্রকৃতির নির্মল হাওয়া মিলবে। এই গ্রামে রোজে ফাহিমদের পৈতৃক ভিটা। কয়েক ঘন্টা জার্নি শেষ করে ফাহিমরা সবাই কুসুমপুর গ্রামে এসে পৌঁছালো। গাড়িতে নেমে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটতে লাগলো সবাই। ইভানা এই প্রথম গ্রামে এসেছে। এর আগে বন্ধুদের মুখে শুধু গ্রামের প্রশংসা শুনেছে। আজ স্বচক্ষে গ্রাম দেখে তার নিজেরও খুব ভালো লাগছে, কিন্তু তার এই ভালো লাগা হঠাৎ করে মিলিয়ে যায়। গ্রামের রাস্তায় বৃষ্টির পানি জমে কাদা হয়েছিল। ইভানা অসাবধানতায় হাঁটতে গিয়ে এই কাদায় পা পিছলে পড়ে যায়। আশেপাশে কিছু বাচ্চারা খেলা করছিল। ইভানাকে এভাবে পড়ে যেতে দেখে তারা খিলখিলিয়ে হেসে ওঠে। ফাহিমও না হেসে পারে না। ফারজানা বেগম বিচলিত হয়ে বলেন, আরে দেখা চলবা তো। ইস, কি অবস্থা হইল। ফাহিম, তুই দাঁড়াইয়া দাঁড়াইয়া হাসতেছিস কেন? ওকে টেনে তুল। ফাহিম ইভানাকে তোলার জন্য হাত বাড়িয়ে দেয়। ইভানা প্রথমে ওঠার জন্য হাতটা ধরে, কিন্তু ফাহিম তাকে পড়ে যেতে দেখে হেসেছিল এটা মনে পড়তেই তার মনে প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে। তাই ইভানা ফাহিমের হাত ধরে হ্যাচকা টান দেয়, যার ফলে ফাহিমও কাদায় পড়ে গড়াগড়ি খায়। বাচ্চাগুলো আবারও জোরে শব্দ করে হাসতে থাকে। ফারজানা ইভানার এদের বাচ্চামো কাণ্ড দেখে মুখে আঁচল চেপে হাসেন। ফাহিম নিজেকে সামলে উঠে দাঁড়ায়। ইভানাও ততক্ষণে উঠে দাঁড়িয়েছে। ফাহিম রাগী স্বরে ইভানাকে ধমকে বলে, হোয়াট দ্য হেল, কি ছিল এটা? ইভানা হালকা হেসে বলে, আমাকে পড়ে যেতে দেখে হেসেছিলেন তাই না? এটা ছিল তার। ফাহিমের খুব রাগ হয় ইভানার উপর, কিন্তু সে নিজের রাগ সামলে হাঁটতে থাকে। ফারজানা বেগম এগিয়ে এসে ইভানার উদ্দেশ্যে বলেন, তুমিও না দিলা তো আমার ছেলেটাকে রাগিয়া। এখন রাগ কেমনে ভাঙ্গাও দেখমু। ইভানা মুচকি হেসে বলে, আমি রাগ ভাঙতে যাব না, ওনাকে পারলে আরো শায়েস্তা করব। আমাকে পড়ে যেতে দেখে হেসেছে। ফারজানা বেগম মাথায় হাত দিয়ে বলেন, তোমাকে নিয়ে আর পারি না। রহিম মিয়া বাড়ির আঙিনায় বসে বসে গাছ লাগাচ্ছেন। তাকে সাহায্য করছে তার স্কুল পড়িয়া ছেলে রফিক। অন্যদিকে তার স্ত্রী রাবিয়া নূর রান্নাঘরে বসে বসে ভাত তরকারি রাঁধছেন। আচমকায় রাবিয়া বানু রহিম মিয়ার উদ্দেশ্যে বললেন, তোমার ওই চাচাতো ভাইয়ের বউ আর পোলা কখন আইবে? আমি কিন্তু হকগোলের লগে রান্না করছি,
যদি কেউ না আসে আর আমার খাবারগুলো নষ্ট হয় তাইলে একদম ভালো হবে না। রহিম মিয়া বিরক্ত হন নিজের স্ত্রীর কথায়। এইরকম কথাবার্তা বলার জন্য নিজের স্ত্রীকে তার পছন্দ নয়। তিনি কিছু বলতে যাবেন তার আগে ঘর থেকে ছুটে এলো তার বড় মেয়ে রুবি। রুবি সেই রহিম মিয়ার উদ্দেশ্যে বলল, আব্বা মা আমারে কিছু টাকা দাও তো, পাশে গ্রামে বৈশাখী মেলা বইছে, আমার সব বান্ধবীরা যাইতেছে ওইখানে, আমিও যাবো। রহিম মিয়া বললেন, আমার কাছে টাকা থাকে কখন? সব টাকা তো তোর আম্মার আসলে গোদা থাকে। যা, তোর আম্মার কাছ থেকে নে। রাবেয়া বানু মুখ বাঁকিয়ে বললেন, এমন ভাব করতেছেন যে আমি টাকার কাজ নিয়ে বসে আছি, আর এই মাইয়া তোর এত মেলায় ঘোরার স্বাদ হয়েছে কেন বলতো? যা ঘরে যা, পড়তে যা। সামনে না তোর মেট্রিক পরীক্ষা? আগের বার তো ফেল মারছস, এবার যদি পাশ করতে না পারস তাইলে ঘাড় ধইরা তোরে বিয়া দিয়ে দিব। রুবি নিজের মায়ের কথা শুনে ভেঙচি কাটে। এমন সময় বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে ফারজানা বেগম বলে ওঠেন, রহিম আছো বাড়িতে? ফারজানা বেগমের গলা শুনে রহিম মিয়া ভীষণ খুশি হন। রহিম মিয়া খুব ছোট থাকতেই তার বাবা মা মারা যান। তারপর থেকে তার বড় চাচা তাকে মানুষ করেন। তার বড় চাচা ছিল এক ছেলে দুই মেয়ে। ফারহানের বাবাই ছিল রহিম মিয়ার বড় চাচার ছেলে, তাই তিনি খুব শ্রদ্ধা করতেন তাকে। ফারজানা বেগমকে অনেক সম্মান করেন তিনি। এই গ্রামে এখন তাদের একমাত্র আত্মীয় তিনি। রহিম মিয়া বসা থেকে উঠে সদর দরজার কাছে আসেন। ফারজানা বেগমকে দেখে খুশি হয়ে বলেন, ভাবি, আপনারা আয়া পড়ছেন, কি সৌভাগ্য আমার। আপনারা এই গরিবের ভিটায় পা রাখলেন। এগুলো আবার কেমন কথা? আমরা তো তোমার আপনজন, আমরা আইব না তো কারা আইব? তাও ঠিক। আহেন ভেতর আহেন। ফারজানা বেগম ফাইম ও ইভানের সাথে পরিচয় করিয়ে দিয়ে বলে, এদের চিনতে পারছো তো? এ হইল আমার ছোট পোলা ফাইম, আর ওই হইল ওর বউ ইভানা। রহিম মিয়া বিস্ময়ের সাথে বললেন, এই কোন ছোটবেলায় তোমায় দেখছিলাম, তা তোমার ওই অবস্থা কেন? কাদায় গাও ভর্তি। ফারজানা বেগম বললেন, সে আর বইল না, অনেক কাহিনী। তোমায় আস্তে আস্তে সব কমনে। আচ্ছা, রবির মা, এনা করে কল পারে নিয়ে যাও তো। রুবি এগিয়ে আসে। রুবির সাথে ফাইম ও ইভানা কলপাড়ের দিকে যায় পরিষ্কার হতে। রহিম মিয়া ফারজানা বেগমকে প্রশ্ন করেন, ভাবি, আপনার বড় পোলা আইলো না? ও কিছু কাজে ব্যস্ত, তাই আসতে পারেনি। ও আচ্ছা, আপনি ভিতরে যান, গিয়ে আরাম করেন। রাবেয়া, সবার জন্য শরবত নিয়ে আইসো তো। রাবিয়া বানু বিড়বিড় করে বলেন, আদিক্ষেতা যত, ওনার বড়লোক ভাবি আর ভাইপো আছে, এখন আমার ওনাগো 5 মাস খাটতে হবে, আমাকে যেন দাসী পাইছে। বলে বিড়বিড় করতে করতে শরবত নিয়ে আসেন তিনি। খুব ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ে ইভানা ও ফাইম। গ্রামে সকাল সকাল পাখির কিচিরমিচির ডাক, মুরগির ডাকেই তাদের ঘুম ভাঙার জন্য যথেষ্ট ছিল। তার উপর রাবেয়া বানু সকাল সকাল বাজখায় গলার আওয়াজে সে তাদের ঘুম ভাঙতে বাধ্য করলো। রুম থেকে বাইরে এসে ইভানা সকালে মিঠা রোদে দাঁড়ালো। এমন সময় রাবেয়া বানু তাকে উদ্দেশ্য করে বলল, তুমি না নতুন বউ, সকাল সকাল উইঠা গোসল করতে হয় জানো না? তা না এখানে দাঁড়িয়ে আছো সংসারের সঙ্গের মতো। ইভানা বেশ অপমানিত বোধ করে রাবেয়া বানুর কথায়। সে কিছু বলতে যাবে তার আগে ফারজানা বেগম সেখানে এসে উপস্থিত হন। তিনি রাবেয়া বানুর কথা শুনতে পেয়েছেন, তাই বেশ রাগী গলায় বলেন, খবরদার, আমার বৌমার সাথে এইভাবে কথা কইবি না রাবেয়া, তোকে শেষবারের মতো সাবধান করলাম। রাবেয়া বানু কিছু বলতে গিয়েও বললেন না, কারণ তার স্বামী খুব সম্মান করে ফারজানা বেগমকে। তাই নিজের স্বামীর কথা জানা শুনতে হয়, তাই আপাতত চুপ থাকলেন। কিন্তু ইভানার প্রতি তার চাপা খুব তৈরি হলো। যে করে হোক এই মেয়ের ওপর প্রতিশোধ তিনি নেবেন। ইভানা কিছু ভাবলো না আর। তার গ্রামে এসে কারোর সাথে ঝগড়া করার মুড অন্তত নেই, তাই চুপচাপ রইল। কিছুক্ষণ পর গোসল করতেও চলে গেল। ফাইম উঠে এসে রহিম মিয়ার সাথে বাজারে চলে গেল। একটু পর রবি ও রফিক দুই ভাই গোসল করতে পুকুরের দিকে যাচ্ছে। ইভা কলপাড়ে দাঁড়িয়ে থাকতে দেখে ইভানা এগিয়ে গিয়ে বলল, এখানে তুমি কি করতেছো ভাবি? গোসল করতে এসেছিলাম, কিন্তু আমি তো নলকূপ কিভাবে ব্যবহার করতে হয় তা জানি না। আমাদের বাসায় তো আমি শাওয়ার দিয়ে গোসল করি,
ও বুঝতে পারছি। তা তোমার ওইখানে গোসল করবার দরকার নাই, আমাদের সাথে পুকুরে চলো, সবাই সাঁতার কাটটা গোসল করব। ইভানা ছোট থাকতে সুইমিং পুলে সাঁতার কাটতে শিখেছিল, তাই সে আর আপত্তি করে না। ভাবে সবার সাথে পুকুরে গিয়ে গোসল করলে ভালোই হবে। আগে কখনো সে পুকুরে গোসল করেনি, তাই ভীষণ আগ্রহ হচ্ছিল তার। সে আর বেশি কিছু না ভেবে রুবি ও রফিকের সাথে পুকুরের দিকে রওনা দেয়। পুকুরে যাওয়ার পথে রুবির দিকে ভালোভাবে খেয়াল করে ইভানা। মেয়েটাকে দেখে ভীষণ মিশুকেই মনে হয়, অন্তত নিজের মায়ের মতো নয় সে। শ্যামলা গড়নের রুবি বেশ চঞ্চল, সেটা বুঝতে বের হলো না ইভানার। রুবির কাছে কিছু সময় কথা বলেই বুঝতে পারলো তার স্বভাব সম্পর্কে। তবে রফিককে ভীষণ ইন্ট্রোভার্ট মনে হলো ইভানার কাছে, কারণ সে কারোর সাথে তেমন কথা বলছিল না, চুপচাপ নিজের মতো থাকছিল। রুবি একটু পেয়ারা গাছ দেখে নিজের সালোয়ার কোমরে ওড়না পেঁচিয়ে সেখানে উঠে পড়ে। ইভানা অবাক হয়ে রুবির দিকে তাকিয়ে থাকে। গ্রামের মেয়েরা যে গাছেও চড়তে পারে সে সম্পর্কে ধারণা ছিল না ইভানার। রুবি গাছ থেকে মিষ্টি পেয়ারা এনে ইভানার হাতে দিয়ে বলে, খাইয়া দেখ, ভালো লাগবে। ইভানা পেয়ারা একটি কামড় দিয়ে দেখে সত্যি অনেক ভালো লাগছে। কিছু সময়ের মধ্যেই তারা পুকুরের কাছাকাছি পৌঁছে যায়। রফিক ও রুবি দ্রুত পুকুরে নেমে যায়, কিন্তু ইভানা পুকুরে নামতে ইতস্তত বোধ করছিল, কারণ পুকুরের নামার পথটা কাদায় পরিপূর্ণ এবং বেশ পিচ্ছিল। সকালের ঘটনা মনে পড়ে ইভানা তো আরো নামতে চাইছিল না। রুবি ইভানাকে দাঁড়িয়ে থাকতে দেখে তাকে পুকুরে নামতে বলে, কিন্তু ইভানা বলে, থাক, আমি নামবো না। রুবি আর জোরাজুরি করে না, নিজের মতো সাঁতার কাটতে থাকে। রাবেয়া বানু কিছু সময় পর গোসল করার উদ্দেশ্যে পুকুর পানে আসেন। ইভানাকে দেখতে তার তখনকার অপমানের কথা মনে পড়ে যায়, ফলে ভীষণ রাগ জন্ম নেয় তার মনে। রাগের বশে প্রতিশোধ স্পৃহা জেগে ওঠে তার মনে। তিনি ইভানাকে পেছন থেকে ধাক্কা দেন। ইভানা পুকুরের ঠিক কিনারাতেই দাঁড়িয়েছিল। আচমকা তাল সামলাতে না পেরে পড়ে যায় পুকুরের মধ্যে। হঠাৎ করে পুকুরে পড়ে যাওয়ায় তার চোখে মুখে পানি ঢুকে যায়। তবে পুকুরের কিনারায় পানি কম ছিল জন্য সে দ্রুতই নিজেকে সামলে নেন। এতটুকু তো যেন রাবেয়া বানু শাস্তি পান না, তাই তিনি দ্রুত পুকুরে নেমে যান। ইভানা বুঝতে পারে কেউ তাকে ধাক্কা দিয়ে পুকুরে ফেলেছে, এবং সেটা যে রাবেয়া বানু সেটাও সে বুঝতে পেরেছে। ইভানার মধ্যে এবার প্রতিশোধ স্পৃহা জন্ম নেয়, তাই রাবেয়া একটু অদ্ভুত কাজ করে বসে। রাবেয়া বানুর কাছাকাছি গিয়ে তার গলা ধরে বেশ কয়েকবার পুকুরে তাকে ডুবানি খাওয়ায়। রুবি ও রফিক এই অবস্থা থেকে দ্রুত সেখানে ছুটে আসে। তারা এসে ইভানার হাত থেকে রাবেয়া বানুকে উদ্ধার করে। রাবেয়া বানু খুব রেগে যান, চেঁচিয়ে বলতে থাকেন, তোমরা হগলে বাড়িতে চলো, আইস এর একটা শেষ দেখে ছাড়মো আমি। ইভানাও বলে, আমিও আপনাকে দেখে নিব। আপনি ইচ্ছাকৃতভাবে আমাকে পুকুরে ধাক্কা দিয়েছেন, তার জন্য এটুকু আপনার প্রাপ্য ছিল। বাড়িতে ফিরে রাবেয়া বানু রহিম মিয়ার কাছে বিচার ঠুকে দেন ইভানার নামে। বলেন, ওই মাইয়াটা আমার এই পুকুরে ডুবাইয়া মারতে চাইছিল, ওর একটা বিচার করেন। ফারজানা বেগম পাশেই ছিলেন। তিনি বলে ওঠেন, ফাহিমও ততক্ষণে উপস্থিত হয় সেখানে। ফাহিমকে দেখা মাত্র ইভানা তার কাছে ছুটে যায়, অতঃপর তাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে ফাহিম খুব রেগে যায়। রহিম মিয়া রাবেয়া বানুর গালে চড় মেরে বলেন, ওরা আমগো কুটুম, আর তুমি এত বাজে ব্যবহার করলা, ছি, লজ্জায় আমার মাথা কাটা যাইতাছে। ফাহিম বলল, আপনি যা করেছেন তার জন্য আমার স্ত্রীর কাছে এক্ষুনি ক্ষমা চান। রাবেয়া বানু ক্ষমা চাইতে চাননি, কি রহিম মিয়া চাপে পড়ে ক্ষমা চান। এরপর ফাহিম ইভানার কাছে এসে তাকে বলল, কুকুর আমাদের কামড়ালেই তাদের কামড়ানো যায় না ইভানা। হাজার হোক উনি তোমার থেকে বড়, তোমার ওনার সাথে এমন ব্যবহার করা উচিত হয়নি। আমাদের কাছে আগেই বিচার দিলে পারতে, তাই তুমি ক্ষমা চাও ওনার কাছে। ইভানা ফাহিমের কথার অর্থ বুঝতে পেরে ক্ষমা চেয়ে নেন। ফারজানা বেগম তৎক্ষণাৎ শহরে ফিরে আসতে চান, কিন্তু রহিম মিয়ার অনুরোধে আর একটা দিন যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি বারবার এত কাতরভাবে অনুরোধ করছিলেন যে ফেলতে পারেননি। রাতের বেলা গ্রামে স্বভাবতই লোডশেডিং হয়। ঘরের মধ্যে গরম লাগায় ইভানা ও ফাহিম বাইরে আসে হাওয়া খেতে। বাইরে আসার আগে ফারজানা বেগম ইভানাকে ভালো করে মাথায় ঘোমটা দিতে বলেন। ইভানা তাই করে। বাইরে এসে জোনাকে দেখে অনেক খুশি হয় ইভানা। সেগুলোকে ধরার চেষ্টা করতে থাকে। ফাহিমি নিজে হাতে আবদ্ধ করে একটা জোনাকিকে, অতঃপর ইভানার দিকে হাত দিয়ে এগিয়ে দিয়ে বলে, এই নাও ইভানজনা, এটা তোমার জন্য। ইভাগনা, এটা আবার কেমন নাম? সে প্রথম প্রেম আমার ইভানজনা। বলেই হালকা হাসে ফাহিম। ইভানাও হেসে দেয়। একটু দূরে দাঁড়িয়ে এসব দেখছিলেন রাবেয়া বানু।
তিনি বেশ ক্রোধ নিয়ে বলেন, আমাকে অনেক অপমান হইতে হয়েছে এদের জন্য, এবার তার এমন শোধ তুলবো আজীবন মনে রাখবে। এদের খুব সোহাগ না, সব এবার বার করুম, বুঝিয়ে দিমু রাবেয়া বানু কি জিনিস। ইভানা ফাহিম বসে বসে গল্প করছিল। আজকেই তাদের গ্রাম থেকে শহরে ফিরে যাওয়ার কথা, তাই আজ শেষবারের মতো গ্রাম ঘুরে দেখতে চাই ইভানা। ফাহিম ইভানার এই ইচ্ছাটা পূরণ করার জন্য বলে, চলো আজ আমি তোমাকে গ্রাম ঘুরিয়ে আনি। ইভানা তো ভীষণ খুশি হয়ে যায়। তবে সে যদি জানতো কিছু সময়ের মধ্যে তার এই খুশি মিলিয়ে যাওয়ার পরিকল্পনা করা হচ্ছে, তাহলে হয়তো এত খুশি সে হতে পারে না। ইভানা ফাহিম হাঁটতে হাঁটতে একটি পুরাতন অসত্য গাছের সামনে এসে দাঁড়ালো। কিছু বাচ্চা গাছের সাথে ঝুলন্ত একটি দোলনায় দোল খাচ্ছিল। ইভানার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা। আগে সে কখনো এরকম গাছের সাথে ঝুলন্ত দোলনা দেখেনি। তারও বেশ ইচ্ছে করে এখানে দোল খেতে। ফাহিম হয়তো ইভানার এই মনোভাবটা ধরতে পারে, তাই ইভানাকে প্রশ্ন করে, তুমি কি এই দোলনার দোল খেতে চাও? ইভানাকে উত্তর দেবে সেটা ঠিক করতে সময় নেই। যদিও তার দোল খাওয়ার ইচ্ছা ছিল, তবে মনে মনে একটু ভয়ও হয়, যদি পড়ে টরে যায় তাহলে কি হবে। ইভানাকে চুপ থাকতে দেখে ফাহিম বলে, তুমি চাইলে আমি তোমাকে দোল দিতে পারি। ফাহিমের কথা শুনে সহসাই ইভানার মুখে হাসি ফুটে ওঠে আর বলে, আমি দোল খেতে চাই। ফাহিম ঠোঁট প্রসারিত করে হাসে। অতঃপর দোলনায় বসে থাকা বাচ্চাদেরকে বলে তাদের হাতে কিছু চকলেট তুলে দেয়, যার কারণে তারা ইভানাকে দোল খেতে দিতে রাজি হয়। ইভানা খুব আগ্রহের সাথে দোলনায় গিয়ে বসে। ফাহিমও এগিয়ে আসে। সে প্রথমে মৃদুভাবে ধাক্কা দিতে থাকে। ইভানা এতে খুব বেশি মজা পাচ্ছিল না, তাই সে ফাহিমের উদ্দেশ্যে বলে, আপনার শরীরে কি জোর নেই? একটু জোরে ধাক্কা দিতে পারেন না? ফাহিম এতক্ষণ ইভানার ভালোর জন্য আস্তে ধাক্কা দিচ্ছিল, যাতে সে ব্যালেন্স হারিয়ে পড়ে না যায়। কিন্তু ইভানার মুখে এমন কথা শুনে তার বেশ রাগ হয়। সে জোরে ধাক্কা দিতে থাকে। ইভানার এবার প্রাণ যায় যায় দশা, খুব ভয় করতে থাকে তার। ফাহিমকে তখন ওভাবে বলায় এখন বেশ পস্তাতে থাকে সে। ইভানা এবার কাতর স্বরে বলে, প্লিজ থামান, আমি আর পারছি না। তুমি তো বলেছিলে আমার শরীরে নাকি জোর নেই, তাহলে এখন এমন কেন বলছো? ইভানা বাড়ে তো কেঁদেই দেয়। ফাহিম ইভানার অবস্থা বুঝতে পেরে দোলনা দোলানো থামিয়ে দেয়। মৃদু হেসে বলে, এটা আমার ছিল। রাবিয়া বানু ঘরে বসে বসে পান চিবাচ্ছিলেন। তিনি ভাবছিলেন এতদিন ধরে তার তৈরি করা পরিকল্পনার কথা। ছোটবেলা থেকে বেশ লোভী প্রকৃতির মানুষ রাবিয়া বানু। চেয়েছিলেন কোনো বড়লোক বাড়িতে বিয়ে করতে, কিন্তু তার বিয়ে হলো গ্রামের এক সাধারণ কৃষকের সাথে। এই নিয়ে তার আফসোসের শেষ নেই। এরপর তিনি ভাবলেন নিজের পারেননি তো কি হয়েছে, নিজের মেয়েকে কোনো বড়লোক ঘরে বিয়ে দেবেন। আর এই জন্য তিনি টার্গেট করেন ফারজানা বেগমের ছেলেদের। তাই প্রথমে তাদের গ্রামে আসার কথা শুনে খুব খুশি হন, কিন্তু যখন জানতে পারেন ফারজানা বেগমের ছেলে বিবাহিত, তখন তার আশা মাটি হয়ে যায়। সেই রাগ থেকে তিনি ইভানার সাথে খারাপ ব্যবহার করেন। এত সব কাহিনী তো এজন্যই ঘটিয়েছেন। তবে এখন তার মাথায় অন্য কথা ঘুরছে। ফারজানা বেগমরা এখন গ্রাম থেকে গেলে যে আর কখনো এখানে আসবে না সেটা বুঝতে আর বাকি নেই তার। তাই যা করার আজই করতে হবে। হোক না ফাহিম বিবাহিত, তাতে তার কোনো সমস্যা নেই। তার তো নিজের মেয়েকে বড়লোক ছেলের ঘাড়ে ঝুলিয়ে দিতে পারলেই শান্তি। তাই খুব জঘন্য একটি পরিকল্পনা করে নিয়েছেন তিনি। রুবি ঘরে ঢুকতেই রাবিয়া বানু বলে উঠলেন, তোকে যা কইছি মনে আছে তো? কোনো ভুল যেন না হয়। রুবি অসহায় স্বরে বলে, এসব না করলে হয় না আম্মু? তুমি এমন কেন করছো? আমার মন সায় দিচ্ছে না। তুই একদম তোর বাবার মতো গাধা হইছস। নিজের ভালা চাইলে আমার কথা শোন, রাজরানী হয়ে থাকতে পারবি। রুবি মিশুক প্রকৃতির হলেও সে তার মায়ের মতো লোভী হয়েছে। লোভ মানুষকে অন্ধ করে দেয়। তাই এখন রাবিয়া বানু রুবি বুঝতে পারছেন না তারা যেটা করতে চলেছে সেটা অন্যায়। এর ফল কখনো ভালো হতে পারে না। সবাই শহরে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এমন সময় রাবিয়া বানু এসে ফারজানা বেগম ও ইভানার সাথে এসে ন্যাকা কান্না করে বলে, আমার অনেক ভুল হইয়া গেছে, আমারে ক্ষমা কইরা দেন। রাবিয়া বানু এভাবে নানা নাটক করেন, ফলে ফারজানা বেগম ইভানার মন গলে যায়। এভাবে তারা ক্ষমা করে দেয়। অতঃপর পরিস্থিতি অনুকূলে বুঝে রাবিয়া বানু বলে ওঠেন, আইস তো সইলাই যাইবেন, চলেন আমার লগে যাওয়ার আগে গেরামটা খুইরা লন। তারা আর আপত্তি করেন না। ফারজানা বেগম ইভানা মিলে রাবিয়া বানুর সাথে গ্রাম ঘুরতে বেরিয়ে পড়ে।
ফাহিম তখন ঘরের মধ্যে শুয়েছিল। আচমকা রুবি ফাহিমের ঘরে ঢুকে যায়। ফাহিম কিছু বুঝে ওঠার আগে ঘরের দরজা বন্ধ করে দেয়। অতঃপর নিজের সালোয়ার হাত এবং অংশ ছেড়ে ফাহিম হতভম্ব হয়ে যায়। সে কিছু বলতে যাবে তার আগে রুবি চিৎকার করা শুরু করে। রুবিদের বাড়ির আশেপাশে বিভিন্ন জমি রয়েছে। রুবির চিৎকার শুনে সেখানে কর্মরত কিছু কৃষক ছুটে আসে। রুবি সুযোগ বুঝে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। ইভানা, ফারজানা বেগম, রাবিয়া খাতুনও ততক্ষণে ছুটে এসেছেন। রুবি সবার সামনে নাটক করে বলতে থাকে, ফাহিম ভাইয়া আমারে একা পাইয়া আমার সাথে নষ্টামি করার চেষ্টা করছে। সবাই খেপে যায় ফাহিমের উপর। ফারজানা বেগম বলে ওঠে, আমার পোলা এমন কিছু করতেই পারে না। ইভানাও তালে তাল মেলায়, বলে, আমিও আমার স্বামীকে বিশ্বাস করি। রাবিয়া বানু বলেন, আমার মাইয়ার এত বড় সর্বনাশ কইরা ওই পোলার